সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমাদের ইতিহাসের ক্লাস আজকে আমরা নিচ্ছি। আমি তোমাদের ম্যাডাম হাবিবা ইসলাম, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ। তো ইতিপূর্বে আমি আরেকটি ক্লাস তোমাদের নিয়েছিলাম, এর মধ্যে আরও দুজন ম্যাডাম তোমাদের ক্লাস নিয়েছেন। মোট তোমাদের সাথে আমাদের 4টা ক্লাস হয়ে গিয়েছে ফার্স্ট ইয়ারের। তো স্বাভাবিকভাবে যখন ক্লাস থাকে, পড়াশোনা থাকে, সাথে পরীক্ষাও থাকে, তো পরীক্ষারও কিন্তু একটা প্রিপারেশনের সময় চলে আসছে তোমাদের। অলরেডি তোমরা নোটিশের মাধ্যমে জেনে গেছো যে তোমাদের 19 তারিখ থেকে, ডিসেম্বরের 19 তারিখ থেকে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো যেহেতু পরীক্ষা শুরু হতে যাচ্ছে, প্রথমেই আমি তোমাদেরকে পরীক্ষা সংক্রান্ত একটা বিষয় আলোচনা করব, এবং সেই বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের সিলেবাস সম্পর্কিত। স্বাভাবিকভাবেই যখন পরীক্ষা থাকবে, পরীক্ষার সাথে একটা সিলেবাসের ব্যাপার চলে আসে। তো তোমরা ইতিপূর্বে যে অধ্যায়গুলো পড়েছো, তার মধ্যে প্রথম যে অধ্যায়টা ছিল ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, যে অধ্যায়টা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। এরপরে তোমরা যেটা পড়েছো সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে ওয়ারেন হেস্টিংস এবং লর্ড কর্নওয়ালিস। তাহলে তোমাদের দেখা গেল মোটামুটি পরীক্ষা দেওয়ার মতো একটা সিলেবাস কিন্তু তোমরা পেয়ে গেছো। এবং আজকে যে চতুর্থ ক্লাস, সেই চতুর্থ ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো লর্ড ওয়েলেসলি এবং উইলিয়াম বেন্টিং। তাহলে মোটামুটি একটা সেমিস্টার পরীক্ষা দেওয়ার মতো যেই সিলেবাসটা প্রয়োজন হয় একটা শিক্ষার্থীর, এই সিলেবাসটা কিন্তু তোমরা পেয়ে গেলা। তাহলে প্রথম থেকে যদি আবার রিভিশন দিই, প্রথম থেকে যদি আমরা আবার বলি, তাহলে প্রথম পত্রের প্রথম অধ্যায় সম্পূর্ণ অংশটাই কিন্তু তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা থাকছে। আর দ্বিতীয় অধ্যায়ের 4টা শাসক তোমাদের পরীক্ষায় থাকছে, যেমন লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি এবং লর্ড বেন্টিং। এর মধ্যে ছোট্ট করে আমরা একটু টিপু সুলতান সম্বন্ধে পড়ব। এটা তোমাদের পড়ারই একটা অংশ, এবং এখান থেকেও কিছু প্রশ্ন তোমাদের থেকে যেতে পারে। তাহলে আরেকটা বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ম্যাডাম এতগুলা পড়া আমাদের দিয়ে দিলেন, আমরা কোথা থেকে পড়ব? এখন কোথা থেকে পড়বা, এটা তো স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে মেন বইটাই তোমরা ফলো করবা। বইয়ের নাম এর আগে তোমাদের দেওয়া হয়েছিল, আমি তোমাদেরকে বলে দিছিলাম যে হাসান বুক পাবলিশার্স থেকে যে বইটা, যে বেলাল হোসেনের বই, এটা কিনে নেওয়ার জন্য। এছাড়া কেউ যদি অক্ষরপত্র থেকে বই কিনে থাকো, সেটাও তোমরা পড়তে পারবা। এছাড়া আরো অনেক প্রকাশনী থেকে ইতিহাসের বই আছে, সেগুলোও তোমরা পড়তে পারবা। বইয়ের কোনো সমস্যা নেই, যে কোনো বই থেকেই তোমরা পড়তে পারবা, কিন্তু বই থেকেই কোশ্চেন করা হবে, বইয়ের বাইরে কোনো কিছু করা হবে না। যেহেতু এখন করোনাকালীন সময়, করোনা না থাকলে আমরা অনেক সময় স্টুডেন্টদেরকে বলি যে তোমরা অনেকগুলা বই পড়ো। এখন অনেকগুলা বই কিন্তু লাইব্রেরিতে এসে পড়াও তোমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, আবার অনেকগুলা বই কেনাও এই মুহূর্তে কিন্তু সম্ভব না। তাহলে আমাদের যেটা করতে হবে, যেই বই কেনা না কেন, প্রত্যেক বইতে একই রকমের সিলেবাস দেওয়া আছে, একই পড়া দেওয়া আছে, কোশ্চেনের প্রিপারেশনও অনেকটা একই রকম দেওয়া আছে। হয়তো কোনো বইতে কিছু বেশি, কোনো বইতে কোনো কিছু কম, কিন্তু মোটামুটি একই রকম সবকিছু দেওয়া আছে। তাহলে তোমাদের যে সিলেবাসটা আমি তোমাদের বললাম যে তোমরা প্রথম পত্র থেকে সম্পূর্ণ অধ্যায়টা, এবং প্রথম পত্রের মধ্যে কি আছে, প্রথম অধ্যায়ের মধ্যে কি আছে, আমরা জানি যে ইউরোপীয়দের আগমন পড়াতে যে আমি তোমাদেরকে পর্তুগিজ পড়াইছিলাম, পর্তুগিজ নাবিকদের কথা বলছিলাম, সর্বপ্রথম ভারতবর্ষে যারা আসছেন। এরপরে আমি তোমাদেরকে বলছিলাম ডাচদের কথা, ওলন্দাজদের কথা, ফরাসিদের কথা, এবং সর্বোপরি ইংরেজদের আগমন। তো ইংরেজদের আগমন হওয়ার পরেই কিন্তু আমাদের ভারতবর্ষের যে ইতিহাসটা বা ভারতবর্ষের যে প্রেক্ষাপটটা, সেটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যায়। কারণ তারা এখানে এসে মানুষজনের সাথে মিশছে, এবং তুলনামূলকভাবে তাদের ভাষাটা অনেক সহজ ছিল, যার কারণে তারা খুব সহজে মানুষের সাথে তাদের যে ইন্টিমেসি, তাদের যে অন্তরঙ্গতা, সেটা তারা করতে পারছিল। এবং পরবর্তীতে তারা যে কাজটা করছিল সেটা হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ। এবং এটা কিন্তু অন্যান্য যেই জাতিরা আসছিলেন, ইউরোপীয়দের মধ্যে অন্যান্য যেই জাতিরা ছিলেন, তারা কিন্তু অতটা সচেতনভাবে করতে পারেন নাই যতটা ইংরেজরা করতে পারছিল। এবং এরপরে আমরা পড়ছিলাম মুর্শিদ কুলি খাঁর কথা,
তারপরে আমরা আলীবর্দী, নবাব আলীবর্দী খাঁর কথা পড়ছিলাম। এরপরে আমরা সিরাজউদ্দৌলার কথা বলছিলাম, সিরাজউদ্দৌলার পলাশীর যুদ্ধের কথা আমরা বলছিলাম। পলাশীর যুদ্ধ 1757 সালে সংগঠিত হয়। এরপরে বক্সারের যুদ্ধের কথা বলছিলাম, যেটা 1764 সালে সংগঠিত হয়েছিল। এরকম আরো অনেক বিষয় ছিল। এরপরে ইংরেজদের দেওয়ানি লাভের কথা বলা হয়েছিল, যে তারা প্রত্যক্ষভাবে পলাশীর যুদ্ধে বাংলার নবাবকে পরাজিত করার পরে রাজনৈতিক কর্মকাণ্ড এবং পুরো দেশ শাসনের যে ভারটা সেটা তারা পেয়ে গেছিল। এবং 1813 সালে আমরা জানি যে তারা একটা সনদ পায় ব্রিটেনের রানীর কাছ থেকে, যে সনদের মাধ্যমে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেই কর্ণধাররা ছিল এরা কি করছিল, এই দেশে একচেটিয়া বাণিজ্য করার অধিকারটা পেয়ে গেছিল। এবং এর পরবর্তীতে কিন্তু তারা আস্তে 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 পুরোপুরি এই ক্ষমতাটাকে তারা ভোগ করতে থাকে। এবং এরপরে আমরা যেটা আরো পড়েছিলাম সেই সময়, সেটা হচ্ছে যে অন্ধকূপ হত্যা, যেটা নবাব সিরাজউদ্দৌলার সময় লর্ড ক্লাইভ একটা কি বলে ওটাকে, একটা অসৌজন্যমূলক সন্ধিতে তাকে স্বাক্ষর করতে বাধ্য করছিলেন, যেটাকে আমরা বলছি কাশিমনগর সন্ধি। এবং এইরকম ভাবে বাংলার নবাবকে তারা কোণঠাসা করে ফেলছিল এবং প্রাসাদ ষড়যন্ত্র ছিল, যার কারণে কিন্তু বাংলার নবাব এককভাবে যুদ্ধ করে জয়লাভ করতে পারেনি, কারণ তার বিশাল সৈন্যবাহিনী ছিল এবং সেই সৈন্যবাহিনীর অর্ধেকের বেশি সৈন্যই ইংরেজদের পক্ষে অবস্থান গ্রহণ করছিল বা তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। এরকম ভাবে কিন্তু আমরা জানি যে ইংরেজ শাসকরা আস্তে 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 ভারতীয় সকল অঞ্চলের মধ্যে তাদের ক্ষমতা প্রভুত্ব বিস্তার করতে শুরু করে। এবং লর্ড ক্লাইভ যে শাসন ব্যবস্থা প্রবর্তন করছিলেন সেই শাসন ব্যবস্থাকে আমরা কি বলছি, দ্বৈত শাসন ব্যবস্থা। এখন দ্বৈত শাসন ব্যবস্থাটা কি সেটা আমি এর আগের ক্লাসে তোমাদের বলছি, তাও তোমাদের জ্ঞাতার্থে আরেকটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে দুইজনের শাসন ব্যবস্থাকে আমরা দ্বৈত শাসন ব্যবস্থা বলছি। এই দুইজন হচ্ছে কারা কারা, একটা হচ্ছে ইংরেজ শাসক আর একজন হচ্ছে নবাব। এবং যে দুর্বল নবাবরা ছিল পরবর্তীতে, সেই দুর্বল নবাবরা এখন ইংরেজদের সাথে মিলে কাজ করছিল। এবং এর মধ্যে যে প্রশাসনিক কর্মকাণ্ড, যেটাকে আমরা বলি যে বিচার বিভাগীয় কর্মকাণ্ড, সামাজিক সংস্কার, তারপরে হচ্ছে অর্থনৈতিক সংস্কার বা রাজনৈতিক সংস্কার, এই সব কিছুর যে একটা কর্মকাণ্ড, প্রশাসনিক কর্মকাণ্ড, এই সব কিছু কিন্তু ইংরেজরা কেন্দ্রীভূত করে ফেলছিল এবং নবাবদেরকে একটা পুতুল সরকারে পরিণত করছিল। যার ফলশ্রুতিতে সেই সময় কিন্তু একটা বিশাল দুর্ভিক্ষ হয় এবং এই দুর্ভিক্ষে প্রায় 1 কোটি লোক মৃত্যুবরণ করে, যেটাকে আমরা কি বলছি 76-এর মনান্তর। এটা ইংরেজি 1770 সাল আর বাংলা হচ্ছে 1176 সাল। তাহলে বঙ্গাব্দ যদি বলি আমরা তাহলে 1176 সাল হবে, আর যদি খ্রিস্টাব্দ বলি তাহলে 1770 সাল হবে। তাহলে এইভাবে কিন্তু লর্ড ক্লাইভ এই শাসন ব্যবস্থা পরিচালনা করলেন। এবং লর্ড ক্লাইভের পরবর্তীতে যিনি ক্ষমতায় আসলেন তিনি হচ্ছেন লর্ড ওয়ারেন হেস্টিংস। এবং হেস্টিংস ক্ষমতায় এসে কিছুটা নমনীয় বা কিছুটা আমি বলবো যে সহনশীল মাত্রায় এদেশের লোকের সাথে মেশা শুরু করলেন, বা এদেশের লোকের ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গিটা কিছুটা নরম বা নমনীয় করার চেষ্টা করলেন। এবং এখানে তিনি কি করলেন, একটা প্রশাসনিক সংস্কার করলেন। যেমন প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করলেন, যে সকলের হাতে ক্ষমতা দিতে হবে, শুধুমাত্র ইংরেজ শাসকদেরকে নিয়েই আমরা ক্ষমতা চালাতে পারবো না, আমরা উঁচু যে পোস্টগুলা, যেগুলো হায়ার পোস্ট বলি আমরা, সেই উঁচু পোস্টগুলোতে বা উচ্চ আসনে আমরা ইংরেজদেরকে রাখবো এবং তাদের আন্ডারে আমরা ভারতীয়দেরকে দিয়ে কাজ করাবো। এভাবে তিনি একটি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করলেন। এরপর তিনি শিক্ষা সংস্কার করলেন। এই শিক্ষা সংস্কারের মধ্যে তিনি উচ্চ শিক্ষা বা ইংরেজি শিক্ষার কিছু অংশটাকে তিনি ইনক্লুড করলেন, যে ইংরেজি শিক্ষা গ্রহণ করতে হবে। এবং সেই সময়ে যারা হিন্দু রাজারা ছিলেন তারা তাদের সন্তানদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে আগ্রহী হলেন বা আগ্রহ প্রকাশ করলেন, কারণ তারা অনেক দূরদর্শী ছিলেন এবং তারা বুঝতে পারছিলেন যে ইংরেজদের সাথে আমরা যদি সম পর্যায়ে যেতে নাও পারি, তাও তাদের কাছাকাছি যে আমাদেরকে তাদের সাথে কাজ করতে হবে। তো এরকম ভাবে তিনি শিক্ষা সংস্কার করলেন, তিনি সামাজিক সংস্কার করলেন। তারপরেও তার কর্মে কিছুটা
অশালীনতা ছিল, যেমন ধরো নবাবের বেগমদের প্রতি অসৌজন্যমূলক আচরণ, তাদের যে সম্পত্তিগুলা ছিল, বিশেষ করে তাদের যে স্বর্ণালঙ্কারগুলা ছিল, তাদের যে জমি জমাগুলা ছিল, সেগুলাকে তিনি রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত করলেন বা তাদের কাছ থেকে নিয়ে আসলেন। এই জিনিসগুলা কিন্তু জনগণ ভালোভাবে দেখে নাই, যার জন্য আমরা জানি যে ওয়ারেন হেস্টিংসকে ইমপিচমেন্টের মাধ্যমে, ইমপিচমেন্ট মানে হচ্ছে পদত্যাগে বাধ্য করা, তাহলে ওয়ারেন হেস্টিংসকে পদত্যাগে বাধ্য করে তাকে এখান থেকে ক্ষমতাচ্যুত করা হলো। এরপরে যে শাসক ক্ষমতায় আসলেন তিনি হচ্ছে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস ক্ষমতায় আসার পর তিনি একটি ঘোর সাম্রাজ্যবাদী শাসক ছিলেন এবং তার মন মানসিকতাটা এরকম ছিল যে ভূমির উপর নিজের অধিকার প্রতিষ্ঠা করা। একটা জিনিস চিন্তা করো যে যখন তুমি একটা জায়গায় বসবাস করছো, সেখানে যদি তোমার একটি নিজস্ব বাসস্থান থাকে, তোমার একটা ফ্ল্যাট আছে বা তুমি একটা ফ্ল্যাট কিনে ফেলছো বা একটা জমির মালিকানা আছে তোমার, সেখানে কিন্তু তোমাকে কেউ এসে কিছু বললে তুমি কিন্তু একটা জোর প্রদর্শন করতে পারবা যে না, আমি এখানকার স্থানীয়, বা আমার হোম ডিস্ট্রিক্ট হয়তো কুমিল্লা, আমার হোম ডিস্ট্রিক্ট হয়তো নোয়াখালী, কিন্তু আমি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছি, এটা আমার স্থায়ী ঠিকানা, এখানে আমি জমি কিনেছি এবং এখানে আমি বাড়ি করেছি। তাহলে এই জিনিসটা কি হচ্ছে যে আমি এখানে আমার জোর প্রতিষ্ঠা করতে পারছি। তো জোর যেহেতু প্রতিষ্ঠা করতে পারছি, তাহলে এখানে আমার অধিকার আছে। এই জিনিসটাই কর্নওয়ালিস চিন্তা করলেন যে যতদিন পর্যন্ত ভূমির উপর আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত ভারতীয়রা আমাদেরকে সঠিকভাবে নিবে না বা আমাদেরকে সঠিকভাবে তারা কর্ম পরিচালনা করতে দিবে না। সেই জন্য তিনি ভূমির উপর স্বত্ব অধিকারের জন্য একটি আইন প্রচলন করলেন বা একটা নিয়ম বানালেন, যেটাকে আমরা বলছি চিরস্থায়ী বন্দোবস্ত। বন্দোবস্ত মানে হচ্ছে একটা ব্যবস্থা করা চিরস্থায়ীভাবে, যেটা হচ্ছে ভূমির উপর শর্ত আরোপ করে। যেমন বলা হলো যে যারা চিরস্থায়ী বন্দোবস্তের আওতায় আসবে তারা হচ্ছে সরাসরিভাবে ইংরেজদের সাথে জমিদারদের একটা চুক্তি হবে, যে চুক্তির মাধ্যমে 1 বছরের খাজনা জমিদাররা দিয়ে দিবে ইংরেজদেরকে এবং পরবর্তীতে ইংরেজরা তাদেরকে সকল সুযোগ সুবিধাগুলো প্রদান করবে। এভাবে কিন্তু একটা সত্ত্ব আইন বা চিরস্থায়ী বন্দোবস্ত আইন প্রবর্তন করা হলো। এর অনেক দোষ ত্রুটি ছিল, অনেক গুণাগুণও ছিল, তবে অনেক ঐতিহাসিক এভাবে মনে করেন যে এর হচ্ছে গুণের চেয়ে দোষই বেশি ছিল। স্বাভাবিকভাবে অনেক জমিদারই ভূমিহারা হয়ে যান এবং এই সময় কিন্তু একটি আইন প্রচলন করা হয় যেটাকে বলা হচ্ছিল সূর্যাস্ত আইন। তার মানে হচ্ছে বছরের একটি নির্দিষ্ট দিনকে ঠিক করা হয়, যে দিনে সূর্য অস্ত যাওয়ার আগে সেই জমিদার বা সেই ভূস্বামী তার জমির খাজনা ইংরেজদেরকে প্রদান করবে। যদি কোনো কারণে সূর্য অস্ত যায় এবং সে জমির খাজনা প্রদান না করে, তাহলে তার সকল ভূসম্পত্তি ইংরেজদের হাতে চলে যাবে বা ইংরেজ তার মালিকানা পেয়ে যাবে। তো এইরকম একটা চিন্তা ভাবনার মাধ্যমে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হলো। এই সময় আরেকজন শাসকের কথা আমরা জানি, ওয়ারেন হেস্টিংসের সময় উনি আসছিলেন, তিনি হচ্ছেন স্যার জন শোর। স্যার জন শোর হচ্ছে একজন খুবই উদারনৈতিক শাসক ছিলেন এবং তিনি ভারতীয়দের সাথে এত বেশি নমনীয় ছিলেন যে ভারতীয়দের মানে ইংরেজদের যে ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে বা ইংরেজরা যে তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে কাজে মনোনিবেশ করবে বা ভারতবর্ষের উপরে যে তাদের অধিকার প্রবর্তিত করবে, সেই দিকে তিনি যান নাই। তিনি ভারতীয়রা যা বলছে সেগুলাকেই তিনি মেনে নিচ্ছেন। যার ফলে হলো কি যে ওই সময়টা স্যার জন শোরের যে সময়টা, ওই সময়টা ভারতীয়রা খুব বেশি এগ্রেসিভ হয়ে গেছিল। এগ্রেসিভ মানে তারা বিপ্লব, বিদ্রোহ, আন্দোলন এইসব কাজে নিজেদেরকে নিয়োগ করলো এবং পাশাপাশি তারা ইংরেজদেরকে ক্ষতিগ্রস্তও করলো। আসলে তাদের মনে একটা ক্ষোভ ছিল যে ইংরেজরা তাদেরকে পরাজিত করছে, ভারতকে দখল করে নিচ্ছে। এই ক্ষোভ থেকেই তারা কিন্তু এই কাজগুলা করছিল এবং স্যার জন শোরের যে উদারনীতি ছিল, সেই উদারনীতিটা অনেকটা অংশে এই ভূমিকা পালন করতে সক্ষম হয়েছিল যে ভারতীয়রা অনেক বেশি এগ্রেসিভ বা অনেক বেশি বিপ্লবী মন মানসিকতায় তারা প্রতিষ্ঠিত হলেন। এখন আজকের পড়ায় আমরা আসি, যে আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে স্যার ওয়েলেসলি বা লর্ড ওয়েলেসলি। তাহলে লর্ড ওয়েলেসলি কবে ক্ষমতায় আসছেন? 1798 সালে তিনি ক্ষমতায় আসছেন এবং
লর্ড ওয়েলেসলি যখন ক্ষমতায় আসছেন তখন যদি ভারতীয় জনগণের অবস্থা এবং ব্রিটিশ সাম্রাজ্যে মানে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের যে অবস্থা সেটা যদি আমরা আলোচনা করি, সেই সময় খুবই সংকটপূর্ণ একটা অবস্থায় কিন্তু ভারতবর্ষ ছিল। এবং লর্ড ওয়েলেসলি ক্ষমতায় আসার পর প্রথম যে চিন্তাটা তার মাথায় আসছে সেটা হচ্ছে যে ভারতীয়দের খুব বেশি মানে ভারতীয়দের সাথে খুব বেশি নমনীয় হওয়া যাবে না, এবং তিনি কোনো উদারনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দেন নাই। তিনি ছিলেন একজন ঘোর সাম্রাজ্যবাদী শাসক, এবং ঘোর সাম্রাজ্যবাদী শাসক হিসাবে তিনি মানে সংকটময় অবস্থা ছিল, এবং সেই সময়ে যে সমস্যাগুলো ছিল এবং ঘোর সাম্রাজ্যবাদী শাসক হিসাবে সমস্যাগুলোকে মোকাবেলার জন্য তিনি কিন্তু অনেক চেষ্টা করছেন। প্রথমে আমরা জেনে নিই সমস্যাগুলো কি ছিল। প্রথম সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে টিপু সুলতান। টিপু সুলতানের নাম তোমরা শুনে থাকবা। তিনি মহীশূরের সম্রাট ছিলেন এবং স্বাধীন চেতা সম্রাট ছিলেন, এবং তিনি কোনো ইংরেজদেরকে মানতেন না। তাহলে এই টিপু সুলতান ইংরেজদের প্রতি এতটাই বীতশ্রদ্ধ হয়ে গেছিলেন যে তিনি ফরাসিদের সাথে মিশে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার একটা মন মানসিকতা প্রকাশ করেন, এবং যার ফলশ্রুতিতে আমরা সেই সময় দেখি তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। ইঙ্গ মহীশূর মানে হচ্ছে ইংরেজদের সাথে মহীশূর বাসীদের যুদ্ধ, যে মহীশূর বাসীদের রাজা ছিলেন টিপু সুলতান। এবং এই ওয়েলেসলির সময় দুইটা যুদ্ধ সংঘটিত হয়, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। এবং এই যে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ, এই সময়ে টিপু সুলতান পরাজিত ও নিহত হন, যেটা আমরা একটু পরে আলোচনা করব। এখন ওয়েলেসলিটা আলোচনা করছি। তাহলে টিপু সুলতানের বিষয়টা আমাদের কাছে আসলো, এটা একটা বিশাল সমস্যা ছিল ওয়েলেসলির জন্য। সেকেন্ড যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ভারতীয় নিজাম। নিজামের কথা তোমরা জানো যে নিজাম একজন স্বাধীন চেতা নবাব ছিলেন, কিন্তু অত বেশি শক্তিশালী মনোবলের ছিলেন না, টিপু সুলতানের মতো ছিলেন না। কিন্তু ইংরেজদের প্রতি তিনিও খুব বীতশ্রদ্ধ হয়ে যান, হয়ে যে তিনি করলেন কি ফরাসিদের সৈন্যবাহিনীর সাথে নিজের সৈন্যবাহিনীকে একত্রিত করলেন, করে একটা বিশাল সৈন্যবাহিনী গঠনের চিন্তা ভাবনা করলেন। তাহলে এটাও কিন্তু ইংরেজদের জন্য একটা থ্রেট ছিল যে আমি এখন ক্ষমতায় আছি অথচ আমাকে চতুর্দিক থেকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলছে। এখানে ইংরেজদের একটা মানে সমস্যা ছিল। তাহলে দুইটা সমস্যা, এবং ফাইনাল যেটা সবচেয়ে আরো কিছু সমস্যা ছিল, কিন্তু তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা হচ্ছে আর্থিক সংকট। স্বাভাবিকভাবেই যখন তোমরা একটা জিনিস দেখবা যে একটা দেশে বিপ্লব, বিদ্রোহ, অরাজনৈতিক অবস্থা, অসন্তোষ দেখা দেয়, তখন কিন্তু সরকার কিছুটা নড়বড়ে হয়ে যায়, এবং ক্রাইসিস মুহূর্তগুলোতে বিভিন্ন সংস্থাগুলোও কিন্তু তাদেরকে সেভাবে হেল্প করে না বা সাহায্য করে না। তাহলে কি হচ্ছে, এই সময় কিন্তু দেশীয় যে ইয়েরা থাকে মানে শাসকরা থাকে, তারা একটা সংকটের মধ্যে পড়ে যায়। ঠিক সেইভাবে কিন্তু তৃতীয় সমস্যাটা কি ছিল, কোম্পানির আর্থিক অবস্থার অবনতি। এবং এই কারণে ওয়েলেসলি সেই সময় একটি নীতি গ্রহণ করেছিলেন যেটাকে বলা হচ্ছে সাম্রাজ্য সম্প্রসারণ নীতি। তার মানে কি করতে হবে, সাম্রাজ্যকে, তার যে সাম্রাজ্যের অংশটা আছে সেটাকে সম্প্রসারণ করতে হবে। এখন এটা তো রাবার না যে তুমি রাবার টানলা এটা বেড়ে গেল, তা না। তাহলে কি করতে হবে, বিভিন্ন অঞ্চলগুলোকে দখল করতে হবে, বিভিন্ন সে প্রদেশগুলোকে দখল করতে হবে। ধরো দিল্লি, তারপর আমরা যদি বলি চেন্নাই, যদি আমরা মানে চেন্নাই, বা আমরা যদি বলি মহীশূর, আমরা যদি বলি কলকাতা পশ্চিমবঙ্গ, আমরা যদি বলি বোম্বে, বা আমরা যদি বলি বিভিন্ন অংশগুলো উত্তরপ্রদেশ, দক্ষিণ প্রদেশ, উত্তরাখণ্ড, এই যে অঞ্চলগুলো, এই সব অঞ্চলগুলোকে দখল করতে হবে। দখল করে যতগুলো অংশ সম্ভব হয় সেটা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করতে হবে। এখন যদি শাসক যে একজনকে বলে এই তোমার জায়গা তুমি ছেড়ে দাও, এই তুমি রাজা তুমি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি আমার কাছে তুমি ইয়ে করো, নতি স্বীকার করো, বা আমার কাছে আত্মসমর্পণ করো, এটা কি মুখের কথায় হবে? এটা কখনো মুখের কথায় হবে না। এটার জন্য কি করতে হবে, এটার জন্য কৌশল অবলম্বন করতে হবে। হয় যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, না হলে
কূটনৈতিক জ্ঞানের মাধ্যমে, কূটনৈতিক কৌশলের মাধ্যমে তাদেরকে অধীনে নিয়ে আসতে হবে। তাহলে এই যে সাম্রাজ্য সম্প্রসারণ নীতি ওয়েলেসলি গ্রহণ করলেন, এটাকে কিন্তু আরেক অর্থে অধীনতামূলক মিত্রতা নীতিও বলা যায়, যেটা লর্ড ওয়েলেসলির সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ ছিল। এবং এই অধীনতামূলক মিত্রতা নীতিটা কি? অধীনতামূলক মিত্রতা নীতি হচ্ছে যে কোনো রাজ্যকে আমার অধীনে এনে বা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে তাকে শাসন করা। এবং এটা কিন্তু সামরিক সম্প্রসারণ নীতিও আমরা বলতে পারি। যেমন ধরো, একটা দুর্বল রাজা, সে ইংরেজদেরকে ভয় পায়, সে ইংরেজদের অধীনে চলে গেল। এখন ইংরেজদের অধীনে যাওয়ার পরে তার যে রাজ্য, সেই রাজ্যকে ইংরেজরা তাদের শাসক দিয়ে, তাদের সৈন্যবাহিনী দিয়ে স্কট করে রাখছে বা তাদের সৈন্যবাহিনী দিয়ে তাকে সুরক্ষিত করে রাখছে। তো এর জন্য কিন্তু তারা কি করছে, ওই নবাবের কাছ থেকে বাৎসরিক একটি টাকা নিচ্ছে। এবং পাশাপাশি তারা আরেকটা কাজ করছে, যেটা হচ্ছে যে আমার সৈন্য যে আপনার অঞ্চলে পাহারা দিচ্ছে, আমার সৈন্য যে আপনার অঞ্চলে থাকবে, তাদেরকে আপনার বেতন দিতে হবে, তাদেরকে আপনার ভরণ পোষণ দিতে হবে। তাহলে অধীনতামূলক মিত্রতা নীতিটা কি হচ্ছে, যে আমি কোনো রাজ্যকে বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে নিজের অধীনে নিয়ে আসলাম, অথবা যুদ্ধ ঘোষণা করে তার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে আমি অধীনে নিয়ে আসলাম। দুইটি উপায়। এছাড়াও আরো কিছু প্রক্রিয়া ছিল, যেমন ধরো অধীনতামূলক মিত্রতা নীতিতে যারা আবদ্ধ হয়ে গেল, যারা অধীনতামূলক মিত্রতা নীতির মধ্যে চলে আসছে, তাদের জন্য কিন্তু কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যেমন প্রথম শর্তটাই এরকম ছিল যে যদি আপনি আমার অধীনে আসেন, তাহলে আমার পারমিশন ব্যতীত অন্য কোনো রাজ্যের সাথে আপনি যুদ্ধ করতেও যাবেন না, অন্য কোনো রাজ্যকে আপনার রাজ্যে হস্তক্ষেপও করতে দিতে পারবেন না। তার মানে কি হচ্ছে, আমার দেশে যদি, আমার রাজ্যে যদি কোনো সমস্যা হয়, আমি সাহায্যও চাইতে পারবো না। এবং আমার পার্শ্ববর্তী রাজ্য যদি আক্রান্ত হয়, তাহলে তাকে আমি সাহায্যও করতে পারবো না। এবং এটা ছিল একটা খুবই অমানবিক চুক্তি, কিন্তু তারপরেও অনেক দুর্বল শাসক যারা ছিলেন তারা এটাকে মেনে নিচ্ছিলেন, কারণ উপায় ছিল না। তো যার কারণে ওই ওয়েলেসলির পক্ষে এটা সম্ভব হয়েছিল যে তিনি অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে অনেকগুলো রাজ্যকে তার অধীনে নিয়ে আসছিলেন। এবং রাজ্য সম্প্রসারণ নীতি বা সাম্রাজ্য সম্প্রসারণ নীতি বা সামরিক সম্প্রসারণ নীতি গ্রহণের মাধ্যমে তিনি ভারতবর্ষে ইংরেজ যে শক্তিটা, সেটার ভিত্তিটাকে শক্ত হাতে স্থাপন করলেন। এবং ইতিপূর্বে যে শাসকরা রাজ্য শাসন করে গেছিলেন ব্রিটিশদের, তাদের চেয়ে অনেক বেশি সাকসেসফুলি ওয়েলেসলি কাজ করলেন। এখন প্রশ্ন আসতে পারে যে কোন কোন ক্ষেত্রে তিনি সংস্কার করছিলেন। প্রথম তার সংস্কারের যে ক্ষেত্রটা ছিল সেটা হচ্ছে কৃষি। কৃষি কেন? কারণ হচ্ছে তিনি জানতেন যে ভারত উপমহাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, এবং কৃষি করতে গেলে কৃষির উৎপাদিত যে ফসলটা, সেই ফসলের মাধ্যমেই কিন্তু এর অর্থনীতিটা চলে। তাহলে জমির, ভূমির উর্বরতাকে নিশ্চিত করে সেচ ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে তিনি কৃষি সংস্কার করলেন। একটা জিনিস দেখো, যে কোনো ভূমিতে দুইবার ফসল উৎপাদিত হয়, কোনো ভূমিতে 3 বার ফসল উৎপাদিত হয়। এখন ফসল উৎপাদনের যে প্রক্রিয়াটা বা ফসল উৎপাদনের রেশিও অনুযায়ী তিনি কিন্তু জমির উপর খাজনা স্থাপন করলেন। এবং এই খাজনা নির্ধারণ করার ক্ষেত্রে তিনি 2 ফসলি বা 3 ফসলি বা 1 ফসলি জমির খাজনা নির্ধারণের মাধ্যমে তিনি কৃষির একটা ব্যবস্থা করলেন, যে ব্যবস্থার মাধ্যমে কৃষকরা লাভবান হলো এবং কৃষি কাজ করার জন্য তারা উৎসাহী হলো। সেকেন্ডলি তিনি যেই ক্ষেত্রে সংস্কার করলেন সেটা হচ্ছে বিচার ব্যবস্থা। একটা দেশের রাজ্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিচার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। এবং লর্ড ওয়েলেসলি বিচারিক কাজে অনেক বেশি সফলতার পরিচয় দিয়েছিলেন। তার পূর্বে আমরা জানি যে লর্ড ওয়ারেন হেস্টিংস, তারপরে লর্ড ক্লাইভও বিচার বিভাগীয় ব্যাপারে অনেকগুলা কাজ করছেন, কিন্তু ওয়ারেন হেস্টিংস সবচেয়ে বেশি করছিলেন। যেমন রেগুলেটিং অ্যাক্ট গ্রহণ করছিলেন তিনি, তারপরে বিচারকদের জন্য তিনি কোর্ট ফির একটা ব্যবস্থা করছিলেন, যে কোনো বিচারক যদি কেস করে বা
কোনো কিছুতে রায় দেয়, তাহলে সেখানে একটা কোর্টের ফি প্রদান করতে হবে, একটা মূল্য দিতে হবে, এটা একটা করলেন। সেকেন্ডলি তিনি করছিলেন সেটা হচ্ছে আপিল বিভাগ গঠন করলেন এবং আপিল বিভাগের মাধ্যমে তিনি বিচারিক কার্যক্রমকে পরিচালনার চিন্তা ভাবনা করলেন। এছাড়া তিনি যেই কাজটা করলেন সেটা হচ্ছে জুরি ব্যবস্থা তিনি করলেন এবং বিভিন্ন বিভাগগুলাকে, যেমন ফৌজদারি আইন, দেওয়ানি আইন, এই সব বিষয়গুলোকে তিনি কিন্তু পৃথক করলেন, যেটা কিন্তু ওয়ারেন হেস্টিংস এর সময় কিছুটা হয়ে গেছিল, কিন্তু এর পরবর্তীতে আবার ওয়েলেসলি ক্ষমতায় এসে কিন্তু এই কাজটা করলেন। থার্ড যে কাজটা তিনি করলেন সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে সংস্কারের জন্য তিনি যে কাজটা করলেন সেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে হবে, এই বিষয়টাকে তিনি আগায় নিয়ে আসলেন এবং সেই সময় তিনি যে বিশ্ববিদ্যালয় গঠন করলেন সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ এবং ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য ভারতীয় এবং ব্রিটিশদেরকে তিনি উজ্জীবিত করলেন। তাহলে সেই সময় কিন্তু শিক্ষার ক্ষেত্রে কাজ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল এবং সেই বিষয়টা কিন্তু লর্ড ওয়েলেসলি খুব সুনিপুণ হাতে করলেন। এরপরে যদি আমরা দেখি যে ওয়েলেসলির কৃতিত্ব কি, ওয়েলেসলির প্রথম এবং প্রধান কৃতিত্বই হচ্ছে টিপু সুলতানকে হত্যার মাধ্যমে মহীশূরের উপর কর্তৃত্ব স্থাপন করা। তিনি শুধু মহীশূরের উপরই কর্তৃত্ব স্থাপন করলেন না, তিনি দাক্ষিণাত্যের উপরেও কিন্তু কর্তৃত্ব স্থাপন করলেন, যেটা অন্যান্য শাসকদের জন্য অত বেশি সহজ ছিল না, কিন্তু ওয়েলেসলি এই কাজটা খুব নিপুণভাবে, নিখুঁতভাবে, খুব কৌশলের সাথে এবং চতুরতার সাথে করলেন। সেকেন্ডলি তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে সম্প্রসারণ নীতির মাধ্যমে সমগ্র সাম্রাজ্যকে একত্রিত করা, যে কথাটা ইতিপূর্বেই আমি তোমাদেরকে বললাম যে ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে সামরিক সম্প্রসারণ করলেন, সাম্রাজ্য সম্প্রসারণ করলেন এবং জনগণকে ব্রিটিশদের উপরে মানে নতি স্বীকার করতে বাধ্য করলেন এবং ডিপেন্ডেন্ট করলেন, যে না আমি ছাড়া তোমার কোনো গতি নাই। এই যে একটা ফিলিং বা এই যে একটা বোধ, এই বোধটাকে তিনি ভারতীয়দের মধ্যে ঢুকানোর চেষ্টা করলেন যে ব্রিটিশ ছাড়া আমরা কোনোভাবেই কোনো কিছুতেই পার পাবো না, এই জিনিসটা তিনি করলেন। এবং ফাইনালি তিনি যেটা করলেন যে ইংরেজদের প্রভুত্ব প্রতিষ্ঠা করলেন। এই কথাটাও আমি তোমাদেরকে একটু আগে বললাম যে তিনি ইংরেজদের প্রভুত্বটাকে খুব কঠিনভাবে প্রয়োগ করলেন এবং ইতিপূর্বে যেসব শাসকরা এখানে শাসন করে গেছেন তাদের চেয়ে 1000 টাইম বেটার তিনি করলেন। এই হচ্ছে মোটামুটি ওয়েলেসলি। এরপরে আমরা আসি টিপু সুলতান। টিপু সুলতান ছিলেন মহীশূরের রাজা এবং তিনি 1782 সালে ক্ষমতায় আসছেন। কিভাবে ক্ষমতায় আসছেন? তার বাবার মৃত্যু হলো, হায়দার আলীর মৃত্যু হলো এবং স্বাভাবিকভাবেই তিনি ক্ষমতায় আসলেন। এখন যখন হায়দার আলী জীবিত ছিল বা তার পিতা যখন জীবিত ছিলেন তখনও তিনি রাজনৈতিক অনেক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করছেন বাবার সাথে। তো তিনি মোটামুটি মহীশূরের যে বিষয়টা ছিল সেটা তার নলেজে ছিল এবং তিনি ইংরেজদেরকে তার দেশের চরম শত্রু মনে করতেন এবং নওয়াব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে যে ইংরেজরা ক্ষমতা গ্রহণ করে নিচ্ছে এবং ইংরেজরা যে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চলছে, এই জিনিসগুলো কিন্তু টিপু সুলতান মেনে নিতে পারেন নাই। যার কারণে যখন তিনি ক্ষমতায় আসছেন তখন তিনি একেবারে ইংরেজদের বিপক্ষে কাজ করার জন্য চিন্তা ভাবনা করলেন বা চেষ্টা করলেন এবং এর ফলশ্রুতিতে টিপু সুলতানের সময়কালে দুইটা যুদ্ধ সংঘটিত হয়, যেটা আমি ইতিপূর্বে তোমাদের বলছি যে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ এবং চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ। তাহলে এই দুইটা যুদ্ধের মধ্যে প্রথম যে যুদ্ধটা ছিল তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ, এই যুদ্ধে টিপু সুলতান জয়লাভ করছিলেন ইংরেজদের বিপক্ষে বা ইংরেজদের বিরুদ্ধে তিনি জয়লাভ করছিলেন। কেন জয়লাভ করছিলেন? কারণ তিনি ফরাসি সৈন্যবাহিনীদের সহযোগিতা নিচ্ছিলেন, সহযোগিতা নিয়ে ইংরেজদের বিরুদ্ধে তিনি যুদ্ধে অংশগ্রহণ করছিলেন এবং খুব সাকসেসফুলি তিনি ইংরেজদেরকে পরাজিত করছেন এবং তার অঞ্চল থেকে বিতাড়িত করছেন। কিন্তু চতুর্থবার যখন ইঙ্গ-মহীশূর যুদ্ধ হলো তখন তিনি আর সেই যুদ্ধে জয়লাভ করতে পারেন নাই। তার প্রধান কারণ ছিল ইংরেজ, মারাঠা ও নিজাম, এই যে তিনটা শক্তি, যেটাকে আমরা বলি ত্রিশক্তি জোট। তাহলে এই ত্রিশক্তি জোট একত্রিত হওয়ার কারণে
টিপু সুলতান একদম একা হয়ে গেলেন। এবং তোমাদেরকে আমি আরেকটা কথা বলছিলাম যে ওয়েলেসলি কি করছিলেন, অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে কিছু শর্ত জুড়ে দিচ্ছিলেন যে যেই সব রাজ্যগুলা আমার অধীনে থাকবে তারা কখনো তার পার্শ্ববর্তী রাজ্যের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না এবং তার রাজ্যেও অন্য কাউকে হস্তক্ষেপ করার সুযোগ দিতে পারবে না। বা সোজা কথা হলো যে ইংরেজ ছাড়া অন্য কারোর কাছ থেকে তারা কোনো হেল্প নিতে পারবে না। তো নিজাম এবং মারাঠা এরা যারা ছিল এরা ইংরেজদের সাথে একত্রিত হয়ে গেছিল, ত্রিশক্তি জোট যেটা আমি বলছি। স্বাভাবিকভাবে তখন কি হয়েছে, তারা ফরাসিদেরকে বিতাড়িত করছে বা ফরাসিদেরকে ওই অঞ্চলগুলোতে থাকতে দেয় নাই এবং টিপু সুলতানের পক্ষে সম্ভব ছিল না তার রাজ্যে সকল ফরাসিদেরকে নিয়ে এসে থাকা। একটা থাকারও ব্যাপার আছে, একটা খাওয়ার ব্যাপার আছে, একটা তাদেরকে লালন পালনের ব্যাপার আছে। স্বাভাবিকভাবে তখন তার সৈন্য সংখ্যা হ্রাস পায় এবং আমরা পলাশীর যুদ্ধে যেরকম দেখলাম যে নিজের লোকরাই কিন্তু বিট্রে করছে মানে অসহযোগিতা করছে বা বিশ্বাসঘাতকতা করছে। টিপু সুলতানের ক্ষেত্রেও ব্যাপারটা দায়ী ছিল। তবে তিনি যতক্ষণ বেঁচে ছিলেন প্রাণপণে লড়াই করছেন এবং বীরের মৃত্যু তিনি গ্রহণ করে নিয়েছেন, যার কারণে আজকেও আমরা টিপু সুলতানকে অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করি যে তিনি একটা বীর ছিলেন এবং লড়াই করতে করতে তিনি তার প্রাণ বিসর্জন দিলেন। এবং এই সময় দেখো তার পরাজয় কারণ যদি আমরা বলি তাহলে কি হচ্ছে, অশ্ববাহিনীর অবক্ষয় মানে হচ্ছে অশ্ববাহিনীটা অতটা সুশৃঙ্খলা আর ছিল না চলতে ইঙ্গ-মহিষ যুদ্ধের সময়। কারণ হচ্ছে ফরাসিরা অনেক অংশে তাকে ছেড়ে গেছিল। আর সেকেন্ডলি হচ্ছে ইঙ্গ মারাঠা নিজাম যে জোট, যে কথাটা তোমাদের বললাম। আর টিপু সুলতানের কৃতিত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করে গেছেন এবং এটাই ছিল তার সবচাইতে বলিষ্ঠ কৃতিত্ব এবং যে কৃতিত্বর মাধ্যমে আজও টিপু সুলতান স্মরণীয় হয়ে আছেন। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে আমরা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ওয়েলেসলি এবং টিপু সুলতান এই যে এই অংশটা কিন্তু আমরা শেষ করে ফেললাম। তাহলে এটাও কিন্তু তোমাদের সেমিস্টার পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন আমরা যে লেসনটা পড়বো সেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়কাল। তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়কালটা কত ছিল, 1828। এবং 1828 সালে লর্ড উইলিয়াম বেন্টিং ক্ষমতায় আসেন। এবং একটা কথা তোমাদের আমি বলি, সেটা হচ্ছে যে অনেক ঘোর সাম্রাজ্যবাদী শাসক ভারতবর্ষে আসছে, ব্রিটিশরা অনেক ঘোর সাম্রাজ্যবাদী অনেক শাসক আসছে। তাদের মধ্যে মানবীয় গুণাবলী সম্পন্ন শাসক যদি কেউ থাকে তাহলে তিনি হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং। এবং লর্ড উইলিয়াম বেন্টিং এর শাসনকালে আমরা রাজ্য সম্প্রসারণ নীতি, চিরস্থায়ী বন্দোবস্ত নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি বা কোনো আইন করে ভারতীয়দের শাসন করার যে নীতি, এই জিনিসগুলো আমরা পাই না। তার শাসনকালে আমরা যেটা পাই সেটা হচ্ছে সামাজিক সংস্কার এবং কোন অংশগুলোতে, যে অংশগুলা অনেক বেশি দুর্বল বা অনেক বেশি মানুষ ক্ষতিগ্রস্ত ছিল যে অংশগুলোর মধ্যে, সেই অংশগুলোতে তিনি সামাজিক সংস্কার করছেন এবং তিনি শিক্ষা সংস্কার করছেন। তাহলে প্রথমেই আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সামাজিক সংস্কার। একটা জিনিস আমরা জানি যে তৎকালীন ভারতে অনেক বেশি কুসংস্কার প্রথা বিদ্যমান ছিল। যেমন আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে রাজা রামমোহন রায়, তারপরে হচ্ছে লর্ড বেন্টিং, এরা যারা ছিল ওই সময় আরো অনেকে ছিলেন এরকম উদারনৈতিক নবাব বা রাজা বা উদারনৈতিক মানুষ, সমাজসেবী, এরা কিন্তু লর্ড বেন্টিং এর সাহায্য সহযোগিতা পাইছেন সবসময়। যেমন ধরো রাজা রামমোহন রায়ের কথা যদি আমরা বলি, সেই সময় রাজা রামমোহন রায় কিন্তু অত্যন্ত ভূমিকা গ্রহণ করছেন আমাদের সতীদাহ প্রথা রদ করার জন্য। এবং তিনি এই প্রথাটা যে একটা ক্ষতিকর প্রথা এবং এই প্রথাটা যে ভালো প্রথা না বা এই প্রথাটা যে মানুষের জন্য ক্ষতিকর, সেই জিনিসটা কিন্তু তিনি তৎকালীন যে ব্রিটিশ সম্রাট ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং বা ব্রিটিশ শাসক ছিলেন বেন্টিং, তাকে বুঝাতে সক্ষম হয়েছিলেন। যার ফলশ্রুতিতে 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং একটি আইন প্রচলন করেন, যে আইনটাকে বলা হলো সতীদাহ প্রথা আজ থেকে রদ করা হলো। এবং সেই সময় আরো কিছু প্রথা ছিল, যেমন ধরো আমরণ,
তারপরে অনুমরণ, সহমরণ, হ্যাঁ এরকম অনেক প্রথা ছিল। তারপরে হচ্ছে বিধবা যে মেয়েগুলো ছিল তাদেরকে একটা আশ্রমে ফেলে রাখা, তারপরে ঠগীদের দমন করা, হ্যাঁ অনেক ঠগী ছিল যাদেরকে দমন করা খুব দরকার ছিল, যারা হচ্ছে মানুষদেরকে ঠকাতো, হ্যাঁ তারপরে দস্যু ছিল যারা হচ্ছে লুট করতো, এদেরকে দমন করা, তারপরে হচ্ছে যে মানুষের মধ্যে মূল্যবোধ জাগ্রত করার যে প্রক্রিয়াটা সেই জিনিসটা করলেন। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময় কিন্তু একটা আইন প্রণয়ন করছিলেন, মানে আইন প্রণয়নের জন্য বেন্টিংকে বলছিলেন সেটা হচ্ছে বিধবা বিবাহ প্রচলন। একটা হচ্ছে কি সতীদাহ প্রথা রদ করা, যে আমার স্বামীর মৃত্যু হলে তার সাথে আমি চিতায় পুরবো না, এটাকে রদ করা। আরেকটা হচ্ছে যে আমার স্বামী মরে গেছে, তখন তো অনেক ছোট ছোট মেয়েদের অনেক বয়স্ক স্বামী মানে লোকের সাথে বিয়ে হতো, এবং দেখা যেত যে মেয়েটা যখন 25-26 বছর হয়েছে তখন হয়তো তার স্বামীটার 70-75 বয়স হয়েছে বা 65-50 বয়স হয়েছে, সে ঠাস করে মরে গেল। এখন এই যে একটা যুবতী মহিলা বা একটা মেয়ে, সে কিভাবে তার জীবনটাকে পালন করবে? আশ্রমে থেকে তো সম্ভব হবে না। তখন ঈশ্বরচন্দ্র বললেন যে শুধু সতীদাহ প্রথা রদ করলেই হবে না, এই যে অল্প বয়সী বিধবা যে মেয়েরা আছে, এদের মধ্যে অনেক মেয়ে আছে যারা বিয়ে করতে চায়, কারণ তারা বিয়েটা বুঝেই না যে বিয়েটা আসলে কি। তাহলে এদেরকে বিয়ের যে একটা ব্যবস্থা, বিয়ের জন্য যে একটা আইন, সেই আইনটাও প্রচলন করা উচিত। এবং তোমরা একটা জিনিস দেখো যে কতটা উদারনৈতিক চিন্তা ভাবনা তৎকালীন মানুষের মধ্যে ছিল, সমাজ ব্যবস্থার মধ্যে ছিল, এবং তারা লর্ড বেন্টিং এর সহযোগিতায় এই আইনগুলোকে প্রচলন করছে। এবং এই সময় কিন্তু আমরা যদি বলি যে সামাজিক সংস্কারের ক্ষেত্রে আমরা দেখি যে তোমার হচ্ছে উদারনৈতিক শাসক ছিল বলছি। 1829 সালে সতীদাহ ব্যবস্থা রদ করলো, ঠগী দমন, শিশুপুত্র হত্যা। শিশুপুত্র এটা একটু তোমাদের কানে খটকা লাগতে পারে যে এতদিন আমরা শুনে আসছি শিশুকন্যাই হত্যা হয়, তাহলে আবার শিশুপুত্র হত্যা কেন? অনেক হিন্দুদের মধ্যে এরকম একটা বিশ্বাস ছিল, প্রথম সন্তান যদি পুত্র হয় এবং তাকে যদি গঙ্গায় বিসর্জন দেওয়া হয় তাহলে সেই সমাজের উপর কোনো বিপদ আসবে না। যার কারণে ওই সময় কিন্তু এই ছেলেদেরকেও, পুত্র সন্তানকেও কিন্তু গঙ্গায় ফেলে হত্যা করা হতো। এরপরে যদি আমরা বলি ঠগী দমন করা, তারপরে শিক্ষার ক্ষেত্রে তিনি যে সংস্কার করলেন সেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা প্রচলন করা। তোমাদেরকে আমি বলছি যে ওয়ারেন ওয়েলেসলিও কিন্তু শিক্ষার ক্ষেত্রে কাজ করছেন, তারপর ওয়ারেন হেস্টিংসও শিক্ষার ক্ষেত্রে কাজ করছেন, কিন্তু বেন্টিং একেবারে নিয়ম কানুন করে স্কুলিং ব্যবস্থা শুরু করলেন। আমরা জানি যে ওয়েলেসলি যেটা করছিলেন সেটা হচ্ছে কলেজ ব্যবস্থা, কিন্তু স্কুলিং ব্যবস্থা করলেন উনি, যে একদম কোমলমতি শিশুদের থেকে যদি ইংরেজিটাকে প্রচলন করা হয় তাহলে একসময় যে এই শিশুরাই দেশের বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত করতে পারবে। এবং এই যে চিন্তা ভাবনাটা, এই চিন্তা ভাবনাটা অনেক বেশি ফ্রুটফুল ছিল এবং অনেক বেশি কার্যকরী ছিল, যার কারণে কিন্তু বেন্টিং এর সমাজ ব্যবস্থায় আমরা দেখলাম যে পাশ্চাত্য শিক্ষার প্রসার। এবং এই জন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, তিনি স্কুল প্রতিষ্ঠা করলেন, তিনি কলেজ প্রতিষ্ঠা করলেন, ইভেন তিনি মিশনারি শিক্ষা ব্যবস্থাটাকে ইংলিশকে বাধ্যতামূলক করলেন। তাহলে আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থা কিন্তু প্রাচ্য শিক্ষাটাই ছিল, তার মানে কি আরবি শিক্ষাটা বা ফার্সি শিক্ষাটা ছিল, কিন্তু লর্ড বেন্টিং যেটা করলেন সেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষাকে প্রসার করলেন এবং পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থাকে তিনি চালু করলেন, যার কারণে আমরা পরবর্তীতে এখান থেকেও অনেকটা সুবিধা পাই। এরপরে যদি আমরা বলি বেন্টিং এর আর কি কৃতিত্ব ছিল, যেটা তোমাদেরকে আমি বলছি যে 1813 সালে 20 বছরের জন্য একটা সনদ পাইছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একচেটিয়া বাণিজ্য করার অধিকার। 1833 সালে যখন আসছে তখন কিন্তু এটা রিনুয়ালের একটা ব্যবস্থা হওয়া উচিত ছিল বা করার কথা ছিল। সেই সময় কিন্তু লর্ড বেন্টিং এর সময় এই 1833 সালে এসে এটা রিনুয়াল হলো এবং আরো 20 বছরের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদস্যরা ব্যবসা করার সুযোগ পায়। এবং এই যে সুযোগটা পেল, এই সুযোগটা পাওয়ার ফলে তারা আরো 20 বছর একচেটিয়া ভারতবর্ষে বাণিজ্য করার সুযোগ পেল। এবং এই সময় অন্যান্য যে ইউরোপীয় দেশ ছিল তাদেরকে বাধ্য করা হয়েছিল ভারতটা ছেড়ে চলে যেতে।
তাদের মধ্যে ফরাসিরা ছিল, তাদের মধ্যে পর্তুগিজরা ছিল, ওলন্দাজরা ছিল, ডাচ ছিল, এবং এরা কিন্তু ইংরেজদের সাথে কাজ করে উঠতে পারে নাই, কম্পিটিশনে তারা টিকে থাকতে পারে নাই, যার কারণে তারা চলে যেতে বাধ্য হয়েছিল, বা তারাও কোনো কোনো ক্ষেত্রে ইংরেজদের অধীনতাটাকে মেনে নিতে বাধ্য হয়েছিল। এবং জনহিতৈষী শাসক ছিলেন লর্ড বেন্টিং, এটা তোমাদেরকে আগেও বলছি আমি, উদারনৈতিক শাসক, জনহিতৈষী শাসক ছিলেন। তুমি যতগুলো ভালো ভালো উপমা তোমার মাথায় আসবে, এই সব কিছু তুমি বেন্টিং এর পাশে বসাতে পারো, কারণ তিনি আসলে একজন কি বলে এটাকে, বন্ধু সুলভ একজন শাসক ছিলেন, এবং বন্ধুর মতে তিনি ভারতীয়দেরকে উন্নয়ন করার চেষ্টা করছেন বা ভারতীয়দেরকে কাজ করানোর চেষ্টা করছেন। এবং এই যে ভারতীয়দের প্রতি তার যে একটা ভালোবাসা, বা ভারতীয়দেরকে নিয়েই যে আমাকে এগিয়ে যেতে হবে, এই যে একটা চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটা কিন্তু অনেক শাসকের মধ্যে আসে নাই, যেটা বেন্টিং এর মধ্যে আসছে। এবং বেন্টিং এর সময় রাস্তাঘাটের উন্নতি হয়েছে, কলকারখানার উন্নতি হয়েছে, শিল্প ক্ষেত্রে বিপ্লব হয়েছে, মানে সব ভালো ভালো কাজগুলা, যেগুলা এই ভারতীয় উপমহাদেশের জন্য অনেক দরকার ছিল। যেমন আমরা এখন যে পুরানো বিল্ডিং গুলা পাই, যদি তোমাদের কখনো সুযোগ হয় পশ্চিমবাংলায় যাওয়ার, বা দিল্লিতে যাওয়ার, বা মাদ্রাজে যাওয়ার, তাহলে তোমরা দেখবা যে ওখানে স্থাপনাগুলো, এগুলো সবই কিন্তু অনেকাংশে বেশিরভাগ স্থাপনাই কিন্তু লর্ড বেন্টিং এর সময় করা। এবং এই যে রেলওয়ে ব্যবস্থা বলো, এটা উইলিয়াম ডালহৌসির সময় রেলওয়ে ব্যবস্থা আসছে, কিন্তু বেন্টিং এর সময় এটার আলোচনা শুরু হয়েছে যে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য ব্রিটেন থেকে আমাদেরকে এখানে রেল ব্যবস্থা করতে হবে। যেমন ধরো একটা প্রকল্প একজন শুরু করে যায়, বা একজন প্ল্যানার থাকে, ওখানে পরবর্তীতে যে শাসক আসে বা যে প্ল্যানার আসে, সে কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যায়। তো আমরা যদি বলি যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা, তাহলে ভিত্তিপ্রস্তর স্থাপন করার ক্ষেত্রে লর্ড বেন্টিং এর ভূমিকা অগ্রাধিকার, এবং তিনি সকল ক্ষেত্রেই ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে তিনি সেটাকে পুরোও করছেন, মানে শেষও করছেন। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অনেকগুলা পড়ায় ফেললাম তোমাদের। তো তোমরা তো মোটামুটি জেনেই গেলা, আমি সাজেশন তোমাদের বলে দিচ্ছি, এবং টাইপ করা সাজেশনও তোমরা পেয়ে যাবা, সিলেবাস পেয়ে যাবা। তাহলে আবারও রিপিট করছি যে প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ অংশটাই তোমাদের সেমিস্টারে থাকবে, এবং প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে 4 জন শাসকের কথা আমি বলবো, সেই 4 জন শাসককে তোমরা পড়বা। তার মধ্যে একজন হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস, 2 জন হচ্ছে লর্ড কর্নওয়ালিস, 3 জন হচ্ছে লর্ড ওয়েলেসলি, আর 4 নাম্বার হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে এই 4 জন শাসককে তোমরা পড়ে ফেলবা। আর একবার বলি, সেটা হচ্ছে বই থেকেই কোশ্চেন করছি, কোনো বাইরে থেকে কোথাও থেকে কোশ্চেন করি নাই, এর মধ্যে থেকেই তোমরা পাবা। আরেকটা বিষয়, সেটা হলো যে তোমাদের সেমিস্টার পরীক্ষা কিন্তু 50 মার্কসে হবে, 1.5 ঘন্টার পরীক্ষা, তার মধ্যে 20 হচ্ছে বহু নির্বাচনী অভিজ্ঞতা, যেটা মাল্টিপল চয়েস, আর 30 হচ্ছে সৃজনশীল প্রশ্ন। আমি 4টা প্রশ্ন দিয়েছি, ওখান থেকে 3টা প্রশ্ন তোমাদের লিখতে হবে। আরো বেশি দিতে পারতাম, কিন্তু কোনো লাভ নাই। তোমরা 4টা এই চ্যাপ্টারটাই ভালো করে পড়ো, এখান থেকে 4টা কোশ্চেনই তোমরা পাবা। আরেকটু সুবিধা করে দেই, সেটা হচ্ছে প্রথম যে অধ্যায় আছে, প্রথম অধ্যায় থেকে একটা কোশ্চেন আমি করেছি, দ্বিতীয় অধ্যায় থেকে বাকি 3টা কোশ্চেন। তাহলে এই 4টা শাসকের মধ্যে 3টা কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ, আর প্রথম অধ্যায় থেকে একটা কোশ্চেন পেয়ে যাচ্ছ। তাহলে কিন্তু এখান থেকেই তোমাদের পড়াটা অনেক সুবিধা হবে। এবং এই জিনিসটা আমি যেটা বলি, সেটা হলো যে তোমরা মেন বইটাই পড়বা, মেন বই থেকেই আমি কোশ্চেন করছি, এবং মেন বই থেকেই তোমাদের উত্তরগুলা লিখতে হবে, এবং সহজ হবে। যে যেটা পারো মেন বই কিনে ফেলো, কোনো অসুবিধা নাই, যে কোনো রাইটারের বই তোমরা কিনতে পারো, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা মেন বইয়ের মধ্যে অনুশীলনী থাকে, অনুশীলনীগুলো খেয়াল করবা, দেখবা, এবং ভালোভাবে পড়বা। আজকে এই পর্যন্ত থাক, তোমাদের সাথে নেক্সটে আবার দেখা হবে ইনশাল্লাহ। তোমরা ভালো থাকো, আর একটা কথা তোমাদের বলি, সুস্থ থাকো, এবং জনসচেতনতামূলক কার্যক্রম পালন করো, যেটা করলে তোমরা সুস্থ থাকতে পারবা। তাহলে ভালোভাবে পরীক্ষা দাও, ইনশাল্লাহ প্রথম পরীক্ষা ভালোভাবে দিবা, এটাই আশা করি।
আর কোথাও কোনো সমস্যা থাকলে কলেজের সাথে যোগাযোগ করবা, কলেজ আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমরা আবার সুন্দরভাবে নিজেদের সমস্যাগুলোকে সমাধান করতে পারবো। আজকে এই পর্যন্ত থাকি। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।